ললিত একটা বড় বেকারিতে কাজ করত। ও কেক আর বিস্কিটস বানাতো। স্যার, চকলেট কেক রেডি হয়ে গেছে, এবার বাটারস্কচ পেস্ট্রি তৈরি করি তাহলে। আরে না না, আজকাল বাটারস্কচ পেস্ট্রির ডিমান্ড অনেক কমে গেছে। এবার থেকে আমরা একদিন বাদে একদিন বাটারস্কচ পেস্ট্রি তৈরি করব। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি একটা কাজ করো, তুমি এখন চকলেট কেক তৈরি করে নাও। ঠিক আছে স্যার। আস্তে আস্তে বেকারির কাজ কম হতে লাগলো, আর কিছু প্রোডাক্টই ললিত বানাতো। সময়ের সাথে সাথে বেকারির রোজগার কমতে লাগলো, আর এখন বেকারির মালিক বেকারি বন্ধ করার নির্ণয় নিলেন। ললিত, তুমি তো জানোই ব্যবসা ভালো হচ্ছে না, লাভই হচ্ছে না, তাই নেক্সট উইক থেকে আমরা এই বেকারি বন্ধ করে দিচ্ছি। তুমি অন্য কোথাও কাজ দেখে নাও, ঠিক আছে? এটা শুনে ললিত খুব উদাস হয়ে গেল। এত মুশকিলে ও এই বেকারিতে চাকরি পেয়েছিল, আর এখন বেকারি বন্ধ হয়ে যাচ্ছে। সেই দিন ললিত উদাস মনে বাড়ি ফিরল। কি হয়েছে, তুই এত উদাস কেন বল? কিছু নয়, এত কষ্ট করে একটা কাজ পেয়েছিলাম, সেটাও হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন? ওই বেকারির ব্যবসা ভালো হচ্ছে না, তাই মালিক বেকারিটা বন্ধ করে দিচ্ছে। এই সপ্তাহটাই শেষ। হে রাম, এবার কি হবে? কি আর হবে, আবার কোথাও একটা কাজ খোঁজার জন্য আমাকে বেরোতে হবে। আশা করি তুমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও, কারণ কিছুদিনের মধ্যেই বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, তারপর ওদের ফিস আর খাবার দাবার। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। ললিত আর দর্শনা দুজনই খুব দুঃখী ছিল। পরের দিন ললিত চাকরির খোঁজে একটা অন্য বেকারিতে গেল। স্যার, আপনার এখানে কি কোনো ভ্যাকেন্সি আছে? আমার কেক বিস্কিট তৈরি করতে 10 বছরের অভিজ্ঞতা আছে। আরে না ভাই না, আমাদের এখানে কোনো কাজ নেই এখন। ঠিক আছে স্যার। ললিত দুঃখী মনে ওখান থেকে চলে এলো। ও নিজের কাজে গেল আর ওখানে মন ভারী করে কাজ করতে শুরু করলো। আজ ওর চাকরির শেষ দিন ছিল, আর ওই বেকারি বন্ধ হয়ে যাচ্ছিল। সারা দিন কাজ করার পর বিকেলে ও ম্যানেজারের কাছে গেল। ললিত, এই নাও তোমার আজ পর্যন্ত হিসাব। আচ্ছা, তুমি কি অন্য কোনো কাজ পেয়েছো? না স্যার, চিন্তা করো না, আমি তোমার জন্য কোথাও কথা বলছি, ততদিন তুমিও কোথাও খুঁজতে থাকো। আশা করি তুমি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ললিত নিজের বেতন নিয়ে বাড়িতে পৌঁছল। ও ওই পয়সাগুলো নিজের বউকে দিয়ে দিল। এই নাও, একটু খরচটা কমিও, ঠিক আছে? কারণ জানি না কবে আবার কাজ পাবো। দর্শনা বুঝতে পেরে গেছিল যে ললিত খুবই দুঃখী আছে। ললিত অন্য বেকারিতেও কাজ খুঁজতে গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। সবশেষে ও ক্লান্ত মনে বাড়ি ফিরে এলো। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। বাচ্চারা খুশি ছিল। ওরা অনেকক্ষণ থেকে ললিতের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। কি হয়েছে? আজ ময়াঙ্কের জন্মদিন, তো বাচ্চারা তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি আসবে আর কেক বানাবে। আমি বলেছিলাম ওদের যে হয়তো তুমি আজ কেক বানাতে পারবে না। আরে, আমার ছেলের জন্মদিন আর আমি কেক তৈরি করতে পারবো না? কেকের সামগ্রীর জন্যই তো বেশি পয়সা দরকার না? আরে, আজকে আমি সস্তা জিনিস দিয়ে ভালো কেক তৈরি করব, তোমরা সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ। ললিত কিছু সামগ্রী একত্রিত করলো আর কেক বানানো শুরু করে দিল। বাচ্চারা বড় বড় চোখ করে ওকে দেখছিল। ললিত কেকের মিশ্রণ তৈরি করলো আর তাতে চিনি আর অন্য কিছু জিনিস মেশালো, আর তারপর ওই ব্যাটারটা একটা প্লেটে ঢেলে দিল। বাবা, আমরা কেক কিভাবে বানাবো? আমাদের কাছে তো উনুনও নেই। আরে, উনুন নেই তো কি হয়েছে, আমাদের কাছে কড়াই আর নুন তো রয়েছে। ললিত কড়াইতে নুন দিয়ে দিল আর তার মধ্যে কেকের প্লেট রেখে দিল আর ওপর দিয়ে ঢাকনা ঢেকে দিল। হ্যাঁ, এবার 20 মিনিটের মধ্যে কেক তৈরি হয়ে যাবে। বাচ্চারা ঘড়ির কাঁটার ওপর নজর রেখেছিল। কেকের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। যখনই 20 মিনিট পুরো হলো, ললিত ঢাকনা সরালো আর ওদের কেক তৈরি হয়ে গেছিল। ললিত ওই কেক অন্য প্লেটে বার করে দিল আর তারপর ও ময়দার মধ্যে চিনি মিশিয়ে ক্রিম বানাতে লাগলো, আর তারপর ওই ক্রিমকে কেকের ওপরে সাজিয়ে দিল। দেখো,
সুন্দর কেক তৈরি হয়ে গেছে। কিন্তু বাবা, তুমি তো এর মধ্যে সমস্ত ঘরের জিনিসই ইউজ করেছো। হ্যাঁ সোনা, এই জন্যই তো এটা সস্তার কেক আর খুব ভালো কেক। ঠিক আছে, এইসব বাদ দাও, এবার আমরা মৈনাকের বার্থডে কেক কাটি। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মায়াঙ্ক, হ্যাপি বার্থডে টু ইউ। ময়াঙ্ক নিজের বার্থডে কেক কাট করলো আর সবাইকে কেক খাওয়ালো। বাহ, এটা তো খুবই টেস্টি। পুরো পরিবার খুব মজা করে কেক খেলো। এই কেকটা তুমি খুবই কম সামগ্রী দিয়ে বানিয়েছো, তাই এটা বানাতে খরচা অনেক কম হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কারণ আমি ভাবছিলাম তুমি এরকম ভাবেই কেক বানিয়ে বিক্রি করো। বড় কেক 100 টাকা আর এই কেকের পেস্ট্রিজ বানিয়ে 1 টাকা করে। কি? ছোট ছোট কেকের পেস্ট্রি বানিয়ে 1 টাকায় বিক্রি করতে পারো স্কুলের বাইরে। বাচ্চারা এটা খুব পছন্দ করবে। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু বেশ ভালো। এটা তো আমি করতেই পারি। এমনিতেও কাল থেকে স্কুল শুরু হতে যাচ্ছে। তাহলে কাল থেকে এই 1 টাকাওয়ালা কেক আমরা বিক্রি করতে শুরু করে দিই, ঠিক আছে? ললিত টাকা রোজগার করার নতুন সাধন পেয়ে গেল। পরের দিন সকালে ললিত ঘরেই কেক বানানো শুরু করলো কড়াইতে, আর ওই কেকের ছোট্ট ছোট টুকরো কেটে ফেলল আর ওই সবগুলোকে বড় একটা পাত্রে রেখে দিল। এই পাত্রটা নিয়ে ও স্কুলের পাশে পৌঁছলো। এসো বাচ্চারা, এসো এসো এসো, 1 টাকার কেক, 1 টাকার কেক, 1 টাকার কেক, এসো বাচ্চারা, এসো এসো। 1 টাকার কেক শুনে বাচ্চারা ললিতের কাছে দৌড়ে চলে এলো। একটা কেক দাও না আঙ্কেল, আমাকেও আমাকেও দাও। বাচ্চারা ললিতকে টাকা দিতে লাগলো আর কেক কিনতে লাগলো। কিছু মিনিটের মধ্যেই সমস্ত কেক বিক্রি হয়ে গেল। ললিত অনেক টাকা রোজগার করে নিল। ও খুশি ছিল। পরের দিন ও আরো বেশি কেক বানালো আর ওই কেকগুলোও খুব তাড়াতাড়ি বিক্রি হলো। তারপর এইভাবেই চলতে থাকলো আর দেখতে দেখতেই ললিত নিজের বেকারিও খুলে ফেলল। ওর 1 টাকার কেক ওর জীবনের নতুন দিশা দেখালো। কোথায় ও চাকরির খোঁজে ছিল আর এখন ওর নিজের বেকারিতে অন্য লোকেরা চাকরি করত। এই সমস্ত জিনিস শুধুমাত্র 1 টাকার কেকের কারণেই হয়েছিল। 1 টাকার কেক ললিতের সফলতার রাস্তা ছিল। শ্যাম আর রিমা স্বামী স্ত্রী ছিল। ওরা দুজন বাচ্চাদের সাথে মানালিতে থাকত। দিনে শ্যাম আর রিমা ম্যাগি বিক্রি করত আর বিকেলে ওরা দুজন মোমো বিক্রি করত। মোমোর ব্যবসাটা বেশ ভালোই চলত। যারা যারা মানালিতে ঘুরতে যেত তারা শ্যামের মোমো অবশ্যই খেত আর বেশি বেশি করে খেত তারা। আসলে শ্যামের মোমো সবারই ভালো লাগত, কিন্তু রিমার তৈরি করা ম্যাগি কেউ খেতে চাইতো না। আর এই নিয়ে শ্যাম আর রিমার মধ্যে মন কষাকষি শুরু হয়। এই যে গিন্নি, আজকে কি রান্না করেছো খাবারে? এমনিতেই অনেকদিন হয়ে গেছে তোমার হাতের ম্যাগি খাইনি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। মজার করো আমাকে নিয়ে আর কি। আমি তো এরকমই আর কি। বাইরের লোকেদের আমার ম্যাগি পছন্দ হচ্ছে না, আর তারপর তুমি বলেই চলেছো। রিমা রাগ করে রান্নাঘরে চলে যায়। একদিন শ্যামের দোকানে একটা লোক আসে আর বলে, এই যে দাদা, আপনার দোকানের মোমো দারুণ খেতে। আর এরকম মোমো তো শুধু মানালিতে নয়, পুরো দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আপনার হাতে একটা চুমু খেয়ে নিই। প্রশংসা শুনেছি কতদিন হয়ে গেছো জানেন দাদা। এই কথা শুনতে শুনতে আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। নতুন কিছু বলুন। ব্যাস, নিজের খেয়াল রাখবেন, আপনার সফলতা যেন চরম উচ্চতায় যেন পৌঁছে না যায়। আমি তো সফলই, সেই জন্য একটু অহংকারও আছে। লোকটা এই কথা বলে ওখান থেকে চলে যায়। শ্যামের সফলতা দেখে আরও অনেকজন ওখানে মোমোর দোকান খুলে ফেলে আর বিক্রি করতে শুরু করে। মনে হচ্ছে আমাদের ব্যবসায় কারো নজর লেগেছে। আমি তোমাকে বলেছিলাম না, বেশি সবাইকে বলো না। দেখলে আমাদের ব্যবসা দেখেই কত লোকে মোমোর দোকান খুলে দিয়েছে। আরে তুমি এই নিয়ে বেশি ভেবো না। আরে লোকে ব্যবসা নয়, ব্যবহার দেখে কেনা বেচা করে। আর সেই সব লোকেরাই ব্যবসা আর ব্যবহার করে আমাদের থেকে এগিয়ে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। একটা না একটা উপায় আমাদেরকে বের করতেই হবে, না হলে তোমার কথা যে সত্যি হয়ে যাবে।
শ্যাম রিমার কথায় কোনো গুরুত্ব দেয় না। কয়েকদিন পরে ওদের ব্যবসা একেবারেই বসে যায়। শ্যাম এই ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। একদিন বাজার থেকে শ্যাম ব্যবসার জিনিসপত্র কিনতে গেছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওর খুব আঘাত লাগে। আর আঘাত গুরুতর হওয়ার কারণে ডাক্তার বলেছেন যে শ্যাম যেন 3 মাস পর্যন্ত রেস্ট নেয়। এখন আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে ওনাকে বলুন আগের মতো আর কাজ করতে পারবেন না, উনি একটু আরাম করেন যেন। শ্যাম কাজ না করতে পারার কারণে খুব কষ্ট পায় আর সংসারের দুর্গতি দেখে রিমাকে বলে ওঠে, আমাদের জীবনে এটা কি এমন সময় এলো বলো তো? আমি তোমাকে সাহায্য করতে পারছি না, তুমি একা এসব কি করে সামলাবে? এই সময় পরিবারে আমি সাহায্য করতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। তুমি বাড়ির চিন্তা করো না, আমি বাচ্চাদের ছুটি কাটাতে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিছুদিন আমি তোমার খেয়াল রেখে ঘর চালিয়ে নেব। কি ভালো হতো যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম। রিমা নিজের ব্যবসা আবার শুরু করে দেয়। শ্যামের সাহায্য না পাওয়ার কারণে ও শুধু ম্যাগি বানিয়ে বিক্রি করতে পারত আর ব্যবসা মোটামুটি ভালোই চলত। একদিন সকালে রিমা নিজের দোকান খুলেছিল, তখনই একজন গরিব বয়স্ক একজন ভদ্রলোক ভিক্ষা চাইতে রিমার দোকানে চলে আসে। আর সেই গরিব বুড়োটা রিমাকে দোকানে দেখে শ্যামকে খুঁজতে শুরু করে। মা, এখানে তো একটা ভালো মোমোওয়ালা দাঁড়িয়ে থাকতো, ওই লোকটা কোথায় গেল? অনেক দিন হয়ে গেছে ওই লোকটা আমাকে মোমো খাওয়ায়নি। হ্যাঁ, ও আমার স্বামী। ওর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা এখন শুধুমাত্র ম্যাগি বেচি। আমি আপনাকে ম্যাগি খাওয়াচ্ছি, আপনি এটাই খান। রিমা ওই গরিব বুড়োটাকে ম্যাগি খেতে দেয়। ম্যাগিটা খেয়েই বুড়োটা বলে ওঠে, দারুণ খেতে, এমন সুস্বাদু ম্যাগি আমি এর আগে কখনো খাইনি। তোমাদের 2 স্বামী স্ত্রীর হাতে না একেবারে জাদু আছে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক মা। গরিব বুড়োর কথা শুনে রিমার খুব ভালো লাগে আর ও ম্যাগির টাকা চায়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ম্যাগির টাকাটা দিন। পয়সা? কোন পয়সা? আমি কখনো তোমার স্বামীকে পয়সা দিইনি। আমি যখনই আসতাম ও আমাকে ফ্রিতেই মোমো খাওয়াতো। সকাল সকাল এসে দিনের শুরুটাই এরকম করে দিল এ। আজকে দিনটাই তো পুরো খারাপ হয়ে গেল। গরিব বুড়োটা ওখান থেকে যেই চলে যাচ্ছিল তখনই ও দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, আমি প্রায়ই তোমার স্বামীর হাতের মোমো খেয়ে ওকে একটা জাদুর তাবিজ দিয়ে যেতাম, আর সেটা দিয়েই তো ওর মোমোর ব্যবসা খুব ভালো চলতো। আমি সেই তাবিজই তোমাকে এখন দেব। গরিব বুড়োটা নিজের ঝোলা থেকে একটা তাবিজ বের করে। এই তাবিজটা তুমি তোমার দোকানে বেঁধে রেখো আর নিজের ব্যবসা চালাও। কিরকম তাবিজ? কই, উনি তো কখনো আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। এই নাও মা, আর এবার থেকে ম্যাগি আর মোমো একসাথে মিশিয়ে বানাতে শুরু করে দিও। তাহলে তুমি ম্যাগি ভালোই বানাও আর তোমার স্বামীর সাহায্যে ম্যাগি আর মোমো মিশিয়ে তার ব্যবসা শুরু করো। এই কথা বলে গরিব বুড়োটা ওখান থেকে চলে যায়। রিমা বাড়িতে গিয়ে এই সব কথা শ্যামকে বলে। শ্যাম এই সব কথা শুনে বলে ওঠে, অনেক বছর আগে একজন গরিব বুড়ো বাবা আমাদের দোকানে এসেছিল। আমি ওনাকে মোমো খাইয়েছিলাম। তখন উনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, যেটা আমি আমাদের মোমোর দোকানে ঝুলিয়ে দিই, আর দোকান ভালোই চলতে শুরু করে। মনে হয় এটা সেরকমই কোনো তাবিজ হবে। উনি এও বললেন যে আমাদের ম্যাগি মোমো এসব বেচা উচিত, ম্যাগি আর মোমোর মিশ্রণ। যেমনটা উনি বলেছেন আমাদের তেমনটাই করা উচিত, তাহলে দেখবে আমাদের ব্যবসা আরো ভালো চলবে। শ্যামের কথা শোনার পর রিমা তার দোকানে সেই গরিব বাবার দেওয়া তাবিজটা ভালো করে বেঁধে দেয় আর ম্যাগি মোমো বানাতে শুরু করে দেয়। আর কয়েকদিনের মধ্যেই এই ম্যাগি মোমোর গল্প পুরো মানালিতে শুনতে পাওয়া যায়। রিমার হাতের ম্যাগি মোমো ট্যুরিস্টদের এতটাই ভালো লাগে যে ওরা সবাই বারবার চেয়ে চেয়ে খেত, আর অন্য মোমোর দোকানরা নিজেদের ব্যবসা বন্ধ করে ওখান থেকে চলে যায়। আর শ্যামের শরীরটাও আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে।
এবার থেকে আমিও তোমাকে সাহায্য করব। আমাদের ব্যবসা দেখো আরো ভালোভাবে চলবে। আমাদের ম্যাগি মোমোজ এখন সবার পছন্দ হচ্ছে। যদি আমরা আমাদের হাতগাড়িটা একটা ক্যান্টিনে বদলে দিই তাহলে আর অনেক ধরনের ম্যাগি মোমোজ বানিয়ে বানিয়ে বেচি, তাতে আমাদের মুনাফাও হবে। শুধু ক্যান্টিন নয়, আমরা বরং একটা মোমোর ভালো মতো ফ্যাক্টরি খুলে বসে থাকবো। তুমি সংসারটা খুব ভালোভাবে সামলে নিয়েছো, তাও আবার আমার না থাকা সত্ত্বেও। এর চেয়ে বেশি গর্বিত হওয়ার কারণ আমি কোনোদিনও পাবো না। শ্যাম আর রিমা দুজনে মিলে একটা বড় ম্যাগি মোমোর ক্যান্টিন খুলে নেয়। ওদের ব্যবসা আগের থেকে দ্বিগুণ ভালোভাবে চলতে শুরু করে, আর ওরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে নিজের পরিবারকে নিয়ে বাস করতে শুরু করে। অংশ আর প্রশান্তের বাড়ি সামনাসামনি ছিল। অংশের বাবা গরিব গোয়ালা ছিল, আর প্রশান্তের বাবা ছিল বড় সরকারি অফিসার। অংশ যখন প্রশান্তের কাছে সাইকেল, ক্রিকেট ব্যাট, ভিডিও গেমের মতো জিনিস দেখত, তখন সেই সব জিনিস সে বাড়ি গিয়ে তার মায়ের কাছে চাইতো। মা, আমাকে ভিডিও গেম কিনে দাও না, প্রশান্তের কাছে অনেক বড় ভিডিও গেম আছে। বাবা, আমাদের কাছে এত টাকা নেই যে আমরা ভিডিও গেম কিনব। তোমার বাবা একজন গরিব গোয়ালা, উনি প্রশান্তের বাবার মতো সরকারি কর্মচারী নন। প্রশান্ত রাস্তায় যখন সাইকেল চালাতো, অংশ বসে বসে ওকে দেখত। প্রশান্ত, তোমার সাইকেল আমাকে চালানোর জন্য একটু দাও না। গচু, নিজের মুখ দেখেছি চাই নাই, এত দামি সাইকেল আমি তোকে চালাতে দেব না। যা, তুই এখন মহিষের পিঠে চড়া। অংশ আর প্রশান্ত একই মাসে নভেম্বরে জন্মেছিল। জন্মদিনের দিন প্রশান্তের বাড়িতে বড় উৎসব হতো। এলাকার সমস্ত লোক সেই উৎসবে অংশ নিত। অংশ যখন এবার প্রশান্তের বাড়িতে গেল, তখন প্রশান্তের বাড়িতে অনেক বড় জন্মদিনের কেক রাখা রয়েছে, যার উপর অনেকটা চকলেট পাখানো ছিল। প্রশান্ত চুপচাপ অংশের কাছে এসে বলল, আরে গচু, তুই স্বপ্নে কি কোনোদিন এত বড় কেক দেখেছিস? তুই অতিথি, তাই ছোট একটা টুকরো খেতে দিতে পারি। আমি তো সব অতিথিকে চলে যাবার পর পেট ভরে কেক খাবো। কিছুদিন পর অংশের জন্মদিন এলো। সে মায়ের কাছে বায়না করতে লাগলো যে তার জন্যেও বড় একটা চকলেট কেক যেন আনা হয়। মা, প্রশান্তের জন্মদিনে দেখেছিলে না যে ওর জন্য কত বড় কেক এসেছিল? আমার জন্মদিনেও ওই রকম বড় কেক নিয়ে এসে যাও না। বাবা, আমরা এত বড় কেক কিনতে পারবো না। তোমার বাবা একটা পেস্ট্রি আনবে, তার উপর মোমবাতি লাগিয়ে আমরা তোমার জন্মদিন পালন করব। না, আমি পেস্ট্রি দিয়ে জন্মদিন পালন করব না। মায়ের উপর রাগ করে অংশ একটা কেকের দোকানের সামনে গেল আর সেখানে বসে কাঁদতে শুরু করলো। একজন অদ্ভুত পোশাক পরা লোক অংশকে দেখে তার কাছে এলো। কি হয়েছে বাবা, তুমি এত কাঁদছো কেন? আমাদের বাড়ির সামনে থেকে প্রশান্ত, ওর জন্মদিনে অনেক বড় কেক এসেছিল, কিন্তু আমার মা একটাও কেক কিনতে পারছে না। মা বলছে একটা পেস্ট্রির উপর মোমবাতি লাগিয়ে আমার জন্মদিন পালন করবে। ওই লোকটা একটা চুটকি বাজাতেই ওর সামনে একটা সুন্দর চকলেট কেক চলে এলো। এই নাও, তুমি এই কেক বাড়িতে নিয়ে যেতে পারো। এই কেকটা একা যেন খেও না, সবাইকে দিয়েও খেও। এই কেকটা কখনো শেষ হবে না, আর কখনো খারাপও হবে না। যে কেকটা খাবে সে তোমাকে একটা আশীর্বাদ দেবে, আর সেটা সত্যি হবে। কিন্তু এই কেকটা শুধুমাত্র তোমার জন্মদিনের দিনেই কাটবে। অন্য কোনো দিনও যদি তুমি কাটো, যারা কেক খাবে তারা তোমার আশীর্বাদের বদলে অভিশাপ দিয়ে দেবে, আর সেটাও সত্যি হয়ে যাবে।
অংশ সেই অচেনা লোকটির দেয়া কেকটা নিয়ে বাড়ি ফিরে এলো। এত সুন্দর চকলেট কেক তুমি কোথা থেকে কিনলে? তোমার কাছে টাকা কোত্থেকে এলো? তুমি চুরি করনি তো? না মা, আমি চুরি করিনি। একজন অচেনা লোক আমাকে এই জাদুই কেকটা দিল, যে এই কেকটা খাবে তার মুখ দিয়ে আশীর্বাদ বেরোবে, আর যেটা সত্যি হবে মা। সেদিন রাতে জন্মদিনের দিন অংশ সেই জাদু কেকটা কাটল। অংশ যখন কেকটা ওর মাকে খাওয়ালো তখন মা ওকে আশীর্বাদ করল, আমার ছেলে একটা ভালো সাইকেল পাক। পরের দিন অংশের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা হলো, যেখানে অংশের আঁকা ছবি ফার্স্ট প্রাইজ পেল। যেখানে উপহার হিসেবে অংশকে একটা সুন্দর সাইকেল দেয়া হলো। অংশ সাইকেল নিয়ে বাড়ি ফিরল। মা, তোমার আশীর্বাদ সত্যি হলো। এখন প্রশান্ত যখন সাইকেল চালাতো, অংশ নিজের সাইকেল নিয়ে রাস্তায় বেরোতো। গোচো, তোর কাছে এত ভালো সাইকেল কোত্থেকে এলো দেখি? আমার কাছে একটা জাদু কেক আছে। সেই কেকটা খেয়ে লোককে যা যা আশীর্বাদ করে সেটা সত্যি হয়ে যায়। আমার মা আমাকে সাইকেল পাওয়ার আশীর্বাদ করেছিল। প্রশান্ত বাড়ি গিয়ে সব কথা নিজের মা বাবাকে বলল। প্রশান্তের বাবা ঘুষখোর আর লোভী সরকারি কর্মচারী ছিলেন। উনি ভাবলেন উনি যদি ওই কেকটা পান তাহলে মনের মতো কাজ করাতে পারবেন। প্রশান্তের বাবা কিছু চোরকে টাকা দিয়ে অংশের বাড়িতে রাতে চুরি করতে পাঠালো। চোর অংশ আর তার মা বাবার মুখে কাপড় বেঁধে জাদু কেক চুরি করে নিয়ে গেল। এখন আমাদের কাছে জাদু কেক আছে। আমি যদি তোমাকে খাওয়াই আর তুমি আমার জন্য চাইবে যেন আমি শহরের সবচেয়ে বড় সরকারি অফিসার হয়ে যাই। প্রশান্তের পরিবার জানতো না যে জাদুই কেক শুধুমাত্র জন্মদিনে কাটতে হয়, তা না হলে যে কেক খাবে তার মুখ দিয়ে আশীর্বাদের বদলে অভিশাপ বেরোবে, আর সেটাই সত্যি হয়ে যাবে। প্রশান্তের বাবা কেক কেটে নিজের স্ত্রীকে খাওয়ালেন। এবার তাড়াতাড়ি আশীর্বাদ করো। আপনার সরকারি চাকরি চলে যাক আর আপনি একজন গোয়ালা হয়ে যান। তুমি কি পাগল হয়ে গেছো? এটা তুমি কি বলে দিলে? সঙ্গে সঙ্গে প্রশান্তের বাবার কাছে একটা ফোন এলো। ফোনে প্রশান্তের বাবার একজন সিনিয়র জানালো ঘুষ খাবার জন্য প্রশান্তের বাবাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা দেবার পর প্রশান্তের পরিবার অংশের পরিবারের মতো গরিব হয়ে গেল। প্রশান্তের মামা একটা মহিষ নিয়ে প্রশান্তের বাড়ি এলো। দিদি, শুনলাম জামাই বাবুর চাকরি চলে গেছে। এই মহিষটাকে পালন করো আর দুধ বিক্রির কাজ শুরু করো। কাল থেকে অন্তত খাবারের ব্যবস্থা হয়ে যাবে। প্রশান্তের বাবা কাঁদতে কাঁদতে মহিষটা নিয়ে অংশের বাড়ি গেল। অংশ, তোমার জাদুর কেক চুরি করেছিলাম যাতে আমরা আরো বড় লোক হতে পারি, কিন্তু আমার তো গরিব হয়ে গেলাম। আঙ্কেল, এই কেক শুধু জন্মদিনের জন্যই কাটা হয়, না হলে কেক যে খায় সে আপনাকে অভিশাপ দেয় আর সেই অভিশাপ সত্যি হয়ে যায়। তখন প্রশান্ত আর প্রশান্তের বাবা নিজের চুরির ওপরে খুব পশ্চাতাপ করল, আর ওরা বুঝতে পারল যে চুরি করা জিনিস থেকে লাভ কম, লোকসান বেশি হয়। এটা হচ্ছে গ্রামের একটা মহিলা সরোজের গল্প। সরোজ অভিনয় করে লোককে ঠকিয়ে সুবিধে আদায় করা এক চালাক আর মিথ্যুক মহিলা। সুমিত আর দীপিকা, পাশের বাড়ির পিঙ্কি আমাদের বাড়ি আসছে। তোমরা দুজন তাড়াতাড়ি মাথায় জলপট্টি বেঁধে আর গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ো। কিছুক্ষণ পরে সরোজ যখন পিঙ্কির পায়ের আওয়াজ শুনতে পেল, তখন সে তার ছেলে আর মেয়ের মুখে একটা থার্মোমিটার দিয়ে দিল। বোন সরোজ, তুমি আগের মাসে আমার থেকে 2000 টাকা ধার নিয়েছিলে। আমার বাড়িতে অতিথি এসেছে, খরচা বেশি হবে। তুমি কি আমার ওই 2000 ফেরত দেবে? বোন, আমার বাচ্চাদের কাল থেকে জ্বর এসেছে। কালই আমি 5000 টাকার ওষুধ কিনেছি। আমি তোমার টাকাটা পরের মাসে দিয়ে দেব।
বোন, তোমার কাছে যদি এখন 4-5 কিলো আটা হয় তো আমাকে একটু দিয়ে যাও। সব টাকা ওষুধের পেছনে খরচ হয়ে গেছে, ঘরে কিচ্ছু নেই আমার কাছে। পিঙ্কি সরোজের বাচ্চাদের ওপর দয়া হলো। সে সরোজের বাড়িতে আটা পৌঁছে দিয়ে গেল। খুব সুন্দর আমার সোনারা, তোমরা খুব ভালো অভিনয় করেছো। এখন তাড়াতাড়ি উঠে পড়ো, ফ্রি আটা এসে গেছে, আমি তোমাদের কচুরি বানিয়ে দিচ্ছি। সরোজ প্রতি সপ্তাহে একটা করে লিস্ট বানাতো, যেখানে সে যাদের কাছে টাকা ধার করত তাদের নাম লিখে রাখতো। মনোরমা, মুন্নি, পিঙ্কি, পূজারামা। এদের কাছ থেকে তো আমি টাকা নিয়ে নিয়েছি। আজ সীতা বোনের বাড়িতে যাব। সরোজ তার মেয়ের কপালে টমেটো ফাটিয়ে একটা পট্টি বাঁধল এবং গ্রামের আরেক মহিলা সীতার বাড়িতে গেল। সীতা বোন, আমার মেয়ের মাথায় চোট লেগেছে, তুমি আমাকে 4000 টাকা ধার দেবে? আমাকে এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ বোন, এক্ষুনি দিচ্ছি। এইভাবে লোকেদের ঠকিয়ে সরোজ টাকা নিত। একদিন পিঙ্কি যখন সরোজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন সে সরোজ আর তার বাচ্চাদের হাসির আওয়াজ শুনতে পেল। পিঙ্কি জানালা দিয়ে উঁকি মেরে দেখল সরোজ আর তার বাচ্চাদের মাথায় টমেটো ফাটিয়ে পট্টি বাঁধছিল এবং কারোর কাছে টাকা চাইতে যাবার জন্য তৈরি করছিল। এইসব দেখে পিঙ্কি সব কিছু বুঝে গেল। ওই দিন সন্ধেবেলায় পিঙ্কি ও তার স্বামীর গুরুদেব বাড়িতে এলেন। পিঙ্কি গুরুদেবকে সরোজের ব্যাপারে সব কথা বলল। ওই মহিলাকে শুধরানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। গুরুদেব পিঙ্কিকে একটা কৌটো করে জিরে দিল। এটা কোনো সাধারণ জিরে নয়। যদি এটা পেটের মধ্যে চলে যায় তাহলে ওই ব্যক্তি যা বলবে সব সত্যি হয়ে উঠবে একেবারে। পিঙ্কি তাড়াতাড়ি সেই জাদুই জিরে নিয়ে সরোজের বাড়ি গেল। বোন সরোজ, আমার স্বামী বাজার থেকে অনেক জিরে কিনে এনেছে, আমি ভাবলাম কিছুটা জিরে তোমাকেই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি খুব ভালো কাজ করেছো। জিরে তো খুব কাজের জিনিস, প্রায় সব তরকারিতেই জিরে দিতে হয়। পরের দিন সরোজ পিঙ্কির দেওয়া জিরে দিয়ে তরকারিতে ফোড়ন দিল। খাবার খাওয়ার পর সে তার গলায় একটা পট্টি লাগালো আর নিজের হাত বেঁধে গ্রামের আরেক মহিলার বাড়িতে টাকা চাইতে গেল। সুষমা বোন, আমি সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেছি, আমার হাত ভেঙে গেছে, আমার স্বামী এখনো মাইনে পায়নি, তুমি আমাকে 1500 টাকা ধার দেবে? সরোজ টাকা নিয়ে বাড়ি ফিরল। আজকের টার্গেট সফল হয়েছে, চলো বাচ্চারা শপিং করতে যাই। ওই দিন সন্ধ্যায় সরোজ ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে নামছিল। তার পা হড়কে গেল আর হাত সত্যিকারই ভেঙে গেল। তার 2 বাচ্চা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু সরোজের গলায় পট্টি লাগিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। 1 মাস পর ওর হাত ঠিক হলো। 1 মাস ধরে কারোর কাছে টাকা পয়সা চাইনি, আজকে কোনো বড় হাত মারতে হবে। শোনো, আমি আর বাচ্চারা অনেক নাটক করেছি, এবার তোমার পালা। পিঙ্কি তার ঘরে বসে লাউ কাটছিল। হঠাৎ সরোজ কাঁদতে কাঁদতে পিঙ্কির ঘরে এলো। পেছনে তার 2টো বাচ্চা বাবাকে একটা খাটের ওপর শুইয়ে নিয়ে এলো। পিঙ্কি বোন, আমার স্বামীর হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে 50,000 টাকা ব্যবস্থা করে দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। পিঙ্কি জানতো যে সরোজ নাটক করছে, তাও সে সরোজকে 50,000 টাকা দিয়ে দিল। সরোজের পরিবার যখন রাত্রিবেলা 50,000 টাকা পাওয়ার জন্য আনন্দ করছিল তখন সরোজের স্বামীর হঠাৎ সত্যি সত্যি হার্ট অ্যাটাক হলো। হায় ভগবান, এসব কি হচ্ছে? সেদিন আমি হাত ভাঙার নাটক করলাম আর সত্যি সত্যি হাত ভেঙে গেল, আর আজ হার্ট অ্যাটাকের কথা বললাম তো সত্যি হার্ট অ্যাটাক হলো। আমি এখন কি করব? রাতে তো কোথাও ডাক্তারও পাবো না। যখন সরোজ আর তার বাচ্চারা কাঁদছিল তখন পিঙ্কি আর পিঙ্কির গুরুদেব সরোজের বাড়িতে এলো। আমি আমার গুরুদেবের দেওয়া জাদুই জিরে তোমাকে দিয়েছিলাম, তুমি সেটা খেয়েছিলে, তাই তোমার মুখের সব কথা সত্যি হয়ে যাচ্ছিল। এবার বলো, মিথ্যে বলাতে মজা আছে কিনা?
আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি, আমি আজ থেকে কখনো মিথ্যে কথা বলবো না টাকা নিতে। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার স্বামীকে সুস্থ করে দিন। আমি প্রতিজ্ঞা করছি এখন কখনো লোকেদের সঙ্গে টাকা নিয়ে নিজের ফায়দা করব না। সরোজ গুরুদেবের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। গুরুদেব সরোজের স্বামীকে সুস্থ করে দিল। সেই দিনের পর থেকে সরোজ মিথ্যে কথা বলা এবং লোককে ঠকিয়ে টাকা নেওয়া বন্ধ করে দিল।